Welcome to Tripura Info News Update. सुप्रकाशो महादीपः সংস্থার সদস্যরা সহযোগিতা করছেন তবলায় প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই শহরে রাজ্যের অনেক গুণীজনেরা। এখানে প্রিন্সিপাল সাহেবও আছেন বিশিষ্ট সমাজসেবিকা, আগরতলা পৌর নিগমের প্রাক্তন এমআইসি সদস্যা, আমার খুব পরিচিত এবং প্রিয় শ্রীমতী ফুলন ভট্টাচার্য মহোদয়া সহ অনেক সমাজসেবীরা এখানে আছেন যারা সমাজে হয়ে কাজ করে থাকেন, এবং আমাদের সাংবাদিক বন্ধুরা প্রত্যেকে আগরতলা শহরবাসীর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত এবং ধন্যবাদ জানাই। সেবা ও সহায়তা পরিষদের যারা কর্মকর্তা, বিশেষ করে সম্পাদিকা, সম্পাদক বা প্রায় সময়ই আমাদের অফিসেও যায়, বিভিন্ন বিষয়ে তারা সহায়তা বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য যান বা বিভিন্ন প্রোগ্রামেও আমাকে তারা আহ্বান করেন। আমারও বেশ কয়েকটা সৌভাগ্য বা সুযোগ হয়েছিল তাদের এই সেবামূলক কাজে অংশগ্রহণ করা বা পাশে থাকা। তো সেবা সহায়তা পরিষদে কাজ সম্বন্ধে বা তাদের কর্মসূচি বিষয়ে তারা কী কাজ করেন সমাজের জন্য, এগুলি আমরা যারা আজকে এই সভায় উপস্থিত আছি বা যারা আমরা আমন্ত্রিত অতিথি আছি আমরা অনেকেই জানি। তারপর আমি বলবো তাদেরকে আমরা বিশেষভাবে, যেটা বলার চেষ্টা করেছেন সম্পাদিকা সুন্দরভাবে, যে তারা আত্মমানবকে সেবায় বা বিপন্ন মানুষের পাশে তারা ছুটে যান। সত্যি এটা প্রমাণিত এবং আমরা দেখেছি রাজ্যে, শহরে এবং রাজ্যের বাইরেও যখন মানুষ প্রাকৃতিক বিপর্যয়ে যারা বিপন্ন বা বিপর্যস্ত হয়েছিল বা কোভিড-19 সময় যখন সারা পৃথিবীর সঙ্গে আমাদের ভারতবর্ষে এবং আমাদের রাজ্যে আগরতলা শহরেও মানুষ লকডাউনে দীর্ঘদিন গৃহবন্দী ছিল, বা যারা শ্রমজীবী মানুষ, গরিবাংশ মানুষ যারা কাজ ছিল না, খাদ্যের অভাব ছিল, বা কোভিড সম্বন্ধে তারা এতটা সচেতন ছিল না বা তাদের সহায়তা করার লোক ছিল না, তখন সরকারের পাশে কিন্তু এই সামাজিক সংস্থা খুব সাহসীভাবে তারা মানুষের পাশে ছিল, মানুষকে আর্থিকভাবে বা অন্যান্য ত্রাণ সামগ্রীর মাধ্যমে তাদেরকে সহায়তা করেছিল, তাদেরকে বাঁচিয়ে রেখেছিল। এবং বন্যার সময় শুধু এই রাজ্যে নয়, বহিরাজ্যে যখন শিলচরে যারা বন্যা তো মানুষের পাশে তারা কিন্তু প্রচুর সামগ্রী তারা পাঠিয়েছিলেন। তারা গিয়েছিলেন, ফিজিক্যালি গিয়েছিলেন, ক্যাম্প করেছিলেন। আমিও দু একটি অনুষ্ঠান তাদের সঙ্গে ছিলাম যখন তারা ত্রাণ সামগ্রী প্রেরণ করেন। বিপর্যয় বা প্রয়োজনে আমাদের সরকারি ব্যবস্থাপনা থাকে, যেখানে যে সরকারি থাকে, যে অবস্থায় থাকে তারা কাজ করে যান, তাদের দায়িত্ব সরকারি কাজটা করা। কিন্তু তারপরেও অনেক কাজ বাকি থাকে যেগুলি সরকারের পক্ষে যে করায় বলার চেষ্টা করেছিলেন, আমিও এটা সমর্থন করি। অনেক কাজ আছে যেগুলি সরকার পরে করার সুযোগ পায়, যেগুলি আমরা ইচ্ছা করে সমাজের থেকে আগে থেকে জানতে পারি, আমরা তার কাজগুলি করে ফেলতে পারি, বা তার প্রতিরোধ বা প্রতিকার বা মানুষকে সচেতন করা বা সতর্ক করা, এই কাজগুলি কিন্তু আমাদের সামাজিক সংস্থাগুলি বা আমাদের ব্যক্তিগতভাবে করা উচিত। এটাই আমাদের করণীয়। এটা তারা করে থাকেন বিভিন্ন সময়, আমি দেখেছি। খুব ভালো লাগে। তারা শুধু আমাদের প্রাণী যারা মানুষ তারা না, তারা বিভিন্ন প্রশাসন নিয়েও তারা তাদের সহযোগিতাকে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। মানে আলটিমেটলি বলবো, সমাজকে সুন্দর সুস্থ রাখার ক্ষেত্রে যা যা করণীয় একটা সামাজিক সংস্থা, সেই উদ্দেশ্য নিয়েই তারা কাজ করছেন। তো আজকে তাদের এই 10ম বৎসর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির বা উৎসবের আয়োজন করেছেন। আমি খুব ধন্যবাদ জানাই, কারণ এটা একটা এমন বিষয়
যে ইচ্ছে করলেও আমরা রক্তের কোনো বিকল্প তৈরি করতে পারিনি। আমাদের এই রাজ্যে 14টি ব্লাড ব্যাঙ্ক, সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি। সেই ব্লাড ব্যাঙ্কের যোগানের চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদানের উৎসব বা শিবির কিংবা স্বেচ্ছা যারা আমরা রক্তদান করে থাকি। তো আমাদের যতটা রক্তের প্রয়োজন তারা কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু শিবিরের মাধ্যমে সংগৃহীত হয়। তো আজকে যারা রক্তদান করছেন তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং রক্তদান গ্রহণ করার ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য বিভাগের ডক্টর বা প্যারামেডিক্যাল স্টাফে যারা সহায়তা করছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমি বলবো যে আজকে যারা রক্তদান করছেন তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছে। যেহেতু রক্তের কোনো বিকল্প নেই, রক্তের বিকল্প আমাদের মানবতা, আমাদের মানবিকতা বা আমাদের আন্তরিকতা। তো আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমার একটা পরবর্তী প্রোগ্রাম আছে, মন্ত্রী বাহাদুরও প্রোগ্রামে যাবেন। তো আমি বলবো যে সেবা সহায়তা পরিষদ কীভাবে মানুষের কল্যাণে জনসভায় তারা নিয়োজিত আছেন, কাজ করে যাচ্ছেন। আগামী দিনেও তাদের অনেক স্বপ্ন আছে। সেই স্বপ্নে যদি আমরা কিছুটা সহায়তা করতে পারি, আমাদের প্রয়োজন হয়, আমরা অবশ্যই সহায়তা করব। আমি তাদের পাশে থাকবো অঙ্গীকার করে আজকের এই শুভ দিনে তাদের সম্পর্ক উৎসবে তাদের সমৃদ্ধি কামনা করে তারা আরও ভালো কাজ করবেন এই প্রত্যাশা নিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সেবা ও সাহিত্য পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আজকের এই বিশেষ মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করে সেবা ও সহায়তা পরিষদ মানব কল্যাণে কী কাজ করছে সেই সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এর আগে এই এনজিও সম্পর্কে আমার বিশেষ পরিচিতি ছিল না। এই প্রথমবার আসার পরে উদ্বোধনী ভাষণে এই সংস্থার সম্পাদিকা যেভাবে তাদের কর্মকাণ্ড আমাদের সামনে তুলে ধরেছেন, এটা শুধু প্রশংসারই নয়, আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্য এবং আমি মনে করি একবার জুড়ে করতালি বাজিয়ে তাদেরকে সংবর্ধনা সবাই করা উচিত। ইটস রিয়েলি গ্রেট ইনিশিয়েটিভ টেকেন বাই দিস সেবা এন্ড সহায়তা পরিষদ। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, একটা পরিকল্পনাকে কিংবা একটা আইডিয়াকে বাস্তবায়ন করার জন্য কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে, কিন্তু সেই আদর্শকে পাথেয় করে পরবর্তী সময়ে যদি হাজার হাজার মানুষ একসাথে চলে, তাহলে ওই ব্যক্তির কিন্তু সেটাই সার্থকতা জীবনে। উদ্বোধন ভাষণে সম্পাদিকা বলেছিলেন, আমরা শুনেছি যে আমরা এমন কিছু করে যেতে চাই যাতে আমাদের পরবর্তী সময়েও এই সমাজ বা মানুষ আমাদেরকে মনে রাখে। এটাই বাস্তব। ডক্টর বি.আর. আম্বেদকরজিও বলেছিলেন, লাইফ শুড বি গ্রেট রেদার দেন লং লাইফ। লম্বা জীবন বাঁচার চাইতে মহত্বপূর্ণ কিংবা গুরুত্বপূর্ণ জীবন আমাদের বাঁচা উচিত। আমরা স্বামী বিবেকানন্দের ছবিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে আমরা পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেছি। কেন নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন কিংবা স্বামী বিবেকানন্দ বলুন, কেন আজ তারা আমাদের কাছে পূজনীয়? কত বছর তারা বেঁচে ছিলেন? তাদের জীবদ্দশায় কি তারা 100 বছর বেঁচেছিলেন? 80 বছর বেঁচেছিলেন? না তো। মাত্র 39 বছর বয়সে স্বামী বিবেকানন্দ আমাদের ছেড়ে তিনি পরলোক গমন করেছেন। হয়তো তার দেহের মৃত্যু হয়েছে, কিন্তু তিনি আজও আমাদের মধ্যে জীবিত এবং অমর। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা তাকে স্মরণ রাখি? তাকে তার জন্মের কারণে আমরা স্মরণে রাখি না, তার কৃতকর্ম, তার ব্যক্তিত্বের কারণে আমরা তাকে স্মরণে রাখছি। নেতাজি সুভাষচন্দ্র বসু যে ব্যক্তি আইসিএস পরীক্ষাতে 4র্থ স্থান অবলম্বন করে
সেই সময় ইংরেজের দেওয়া সবচেয়ে দামি চাকরির সুযোগ যিনি পেয়েছিলেন, যিনি অত্যন্ত ট্যালেন্টেড ছিলেন, কিন্তু ব্রিটিশের দেওয়া সেই আইসিএস চাকরি তিনি করবেন না এই কারণেই, কারণ ব্রিটিশ এই দেশের বিরুদ্ধে ছিল। ব্রিটিশ এই দেশের নাগরিকের জীবন মালকে ধ্বংস করছিল, এই দেশের মানুষের সম্পদ লুট করে তারা নিয়ে গিয়েছিল, আর সেই সম্পদের অংশ থেকে তিনি স্যালারি নেবেন এই মানসিকতা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছিল না। কেন? তিনি সার্বিক কল্যাণের চিন্তা করেছিলেন। ব্যক্তি কল্যাণের চিন্তা যদি নেতাজি সুভাষচন্দ্র বসু করতেন, তাহলে আইসিএস এর মতো একটা গুরুত্বপূর্ণ পদে তিনি জায়গা নিতেই পারতেন, তার ভালো ইনকাম থাকতো, ভালো বাংলো থাকতো, ভালো তিনি লাইফস্টাইল এনজয় করতে পারতেন। কিন্তু কিছু কিছু মানুষ জীবনকে উপভোগ করার জন্যই জন্মগ্রহণ করেন না, এই জীবন দিয়ে মানব এবং সমাজের কল্যাণের জন্য তারা গতি হয়। সমাজ ব্যবস্থা, স্বার্থবাদী সমাজ ব্যবস্থা আর সেবা ও সহায়তা পরিষদ যেভাবে মানুষের কল্যাণে কাজ করছে, এটা সত্যিই প্রশংসনীয় এবং আমি তাদেরকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। বলার অনেক কিছু থাকলেও সময়ের খুব সংকীর্ণতা আছে, খুব বিশেষ কিছু বলতে চাই না। তবে আমি মনে করি বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে এক অস্থির পরিস্থিতির উপর দিয়ে আমরা যাচ্ছি, যেখানে বেশিরভাগ মানুষই কিন্তু খুশি নয় জীবনে, বিভিন্ন কারণে। আজ আপনি বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, সর্বত্র একটা যুদ্ধময় পরিস্থিতি চলছে। আজ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তালিবান ইসরায়েলের যুদ্ধ, দুঃখিত ইসরায়েল এবং হামাসের যুদ্ধ, ইসরায়েল লেবাননের যুদ্ধ, ইসরায়েলের সাথে ইরাকের যুদ্ধ, রিসেন্টলি আমরা সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার যুদ্ধ দেখছি, রিসেন্টলি পাকিস্তান তালিবানের যুদ্ধ আমরা দেখছি, বাংলাদেশের ডিস্টেবল কন্ডিশন, আমাদের মায়ানমারের সমস্যা, সর্বত্র একটা অস্থির পরিস্থিতি আমরা দেখছি। তার মূল কারণ হচ্ছে যে মানুষের যে চাহিদা সেটাকে পূরণ করতে না পেরে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে এই সমস্ত কাজগুলি করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিশ্বব্যাপী এত সমস্যা, এই সমস্যাগুলি কারা তৈরি করছে? আমাদের বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামে যারা দিনমজুরের কাজ করে, যারা ড্রেন পরিষ্কার করে, যারা ময়লা পরিষ্কার করে, যারা আবর্জনা পরিষ্কার করে, যারা মেহনতি মানুষ, যারা ডে লেবার, এই সমস্যাটা কি তাদের জন্য? এই যে বিশ্বময় এত সমস্যা, এটা কি তাদের জন্য? উত্তর হবে নিশ্চয়ই না। এই সমস্ত সমস্যাগুলি উচ্চশিক্ষিত মানুষের দ্বারাই কিন্তু তৈরি। আমাদের সমাজের মধ্যে যত সমস্যা আমরা দেখছি, এগুলিও শিক্ষিত মানুষের দ্বারাই তৈরি। এখন এটার উত্তরণের রাস্তা কি? তাই স্বামী বিবেকানন্দ যথার্থ বলেছিলেন, এডুকেটেড পিপল ক্রিয়েট প্রবলেম, দে নিড টু রি-এডুকেট। যারা শিক্ষিত তারাই কিন্তু সমস্যা তৈরি করে, আর তাদের রি-এডুকেট হওয়া দরকার। এখন রি-এডুকেটটা হবে কি করে? আমার বিদ্যাসাগরের লাইনটা মনে পড়ে যাচ্ছে। বিদ্যাসাগর বলেছিলেন যে আমাদের সমাজে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের অভাব। আর এটাই বাস্তব মনে হয় আমার। প্রত্যেক বছর প্রচুর উচ্চশিক্ষিত, গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করা, আরো হায়ার এডুকেশন নিয়ে পাশ করে কলেজ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছে হাজার হাজার লাখ লাখ মানুষ। সমস্যা কি কমছে? আপনার রাজ্য, আপনার এলাকা, আপনার দেশ, সমস্যা কি কমে যাচ্ছে? না তো, সমস্যা দিনে দিনে বাড়ছে। আর এই সমস্যা বাড়ার মূল কারণ হচ্ছে মানুষ আজকের দিনে সত্যকে সত্য বলতে চায় না, মিথ্যাকে মিথ্যা বলতে সাহস করে না, অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। এই কারণে আজ এই সমস্ত সমস্যাগুলি তৈরি হচ্ছে। স্বামী বিবেকানন্দ তো এটাও বলেছিলেন, এটা আবার কিসের শিক্ষা? যে শিক্ষা আপনাকে সত্য বলতে শেখায় না,
যে শিক্ষা অন্যায়ের প্রতিবাদ করতে শেখায় না, যে শিক্ষা আপনাকে সৎ পথে চলতে শেখায় না, এটা আবার কিসের শিক্ষা? শুধু ডিগ্রি থাকলেই আর শুধু পাশ করলেই কি আপনাকে শিক্ষিত বলতে হবে? এটা আজ আমাদের ভাবতে হবে। আমি মনে করি আমাদের ভারতবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ সত্যি একটা ঈশ্বরীয় রূপ। তিনি আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ প্রাপ্ত হয়েছে। স্বামী বিবেকানন্দের বলা এক একটা শব্দ, এক একটা লাইন আজ হুবহু মিলে যাচ্ছে। তিনি যেভাবে এই দেশকে দেখছিলেন, তিনি যেভাবে এই দেশের যুব সমাজের কাছ থেকে আশা করেছিলেন, সত্যি আজ যদি সেই পথ দিয়ে আমরা হাঁটতে পারি, এই দেশ আরো অনেক দূরে এগিয়ে যেতে পারে। আমি মাঝে মধ্যে আমার সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লেখালেখি করি, তো কেউ কেউ এটার প্রতিবাদ করে, কেউ এটা নিয়ে রাজনীতি করে, কিন্তু আবার কেউ কেউ আমাকে বলে, স্যার আপনি যেটা লিখেছেন সত্যি তো আপনি লিখেছেন, কিন্তু আপনি ফেসবুকে না দেওয়াটাই ভালো। তাই বললাম কেন? আপনি বলছেন সত্য, তারপরে বলছেন ফেসবুকে না দিলে ভালো, এটার কারণ কি? বলে না ঠিক আছে, তবু তো আপনি মন্ত্রী, আপনার তো রাজনীতির দরকার, ভোটের দরকার। আরে অদ্ভুত কথা, আমি রাজনীতি করি এই কারণে কি আমি সত্যি বলতে পারবো না? বাংলাদেশে চলমান যে পরিস্থিতি, যেভাবে অন্যায় অত্যাচার সেখানকার মানুষের উপর হচ্ছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর, এই সত্যটাকে কেন আপনি স্বীকার করতে পারবেন? এই সত্যটাকে কেন আপনি মুখ দিয়ে বলতে পারবেন? জন্মিলে মরিতে হবে, কে কোথাও অমর রবে। এই পৃথিবীতে কেউ অমর থাকবো না, আমরা সবাইকে আমাদের একদিন যেতে হবে। কিন্তু সেদিন তো আপনাকে ভাবতে হবে যে এই পৃথিবীতে এসে আপনি সত্যি বলার সাহসটুকু পর্যন্ত করতে পারেননি। আমাদের ভারতবর্ষে প্রতি 2 সেকেন্ডে প্রায় কয়েক হাজার সন্তানের জন্ম হয়, আবার প্রত্যেক 2 সেকেন্ডে কত হাজার মানুষের মৃত্যুও হয়। যাদের জন্ম হয়েছে বা যাদের জন্ম হয় তাদেরকে নিয়ে কমেন্ট করা আমাদের উচিত নয়, কারণ তারা সদ্যপ্রাপ্ত, সদ্যজাত। কিন্তু যাদের মৃত্যু হয়েছে এদেরকে নিয়ে কিন্তু মানুষ কমেন্ট করে। দেখবেন কিছু কিছু মানুষ মারা যাওয়ার পর সবাই সোশ্যাল মিডিয়াতে দুঃখ প্রকাশ করে পোস্ট করে। কিছুদিন আগে আমরা ডক্টর মনমোহন সিংজিকে হারিয়েছি, 7 দিন ব্যাপী আমরা রাষ্ট্রীয় শোক যাপন করেছি। আরো কিছু এমিনেন্ট মানুষ যখন আমাদের দেশে মারা যায়, আমরা ফেসবুকে লিখে দুঃখ প্রকাশ করি, ওনার আত্মার শান্তি কামনা করি। তখন আর গিভ এন্ড টেক থাকে না, শুধু আমরা দেওয়ার জন্যই ভাবনা নিয়ে আমরা কাজ করি। আমাদের সরকার, আপনারা জানেন আমরা সরকারি 2জন মন্ত্রী আছি, একজন বিধায়ক। সরকারের প্রতিনিয়ত প্রয়াস থাকে যে রাজ্যের উন্নয়ন হোক, মানুষের জীবনমান যেন আরও সহজ হয়, সে নিয়ে সরকার কাজ করে। রাস্তা তৈরি করছে, কলেজ নির্মাণ করছে, মার্কেট তৈরি করছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে, মানুষের যেন আরও সহজভাবে চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন হচ্ছে। কিন্তু যে কাজগুলো সরকার করতে পারে না, সেই কাজগুলো কিন্তু আমরা যখন সামাজিক সংস্থা তৈরি করি, সেই কাজগুলো কিন্তু সামাজিক সংস্থা করতে পারে। এরকম অসংখ্য অগণিত কাজ আছে যেগুলো সরকারের দ্বারা সম্ভব নয়। আমি যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রী, সোশ্যাল এডুকেশন আমার কাছে রয়েছে, আমার কাছে এরকম কিছু সমস্যা রয়েছে যেগুলো জ্বলন্ত সমস্যা আমাদের, এগুলো কিন্তু সমাধান একমাত্র এই সামাজিক সংস্থাগুলো করতে পারে, আমরা চাইলেও করতে পারি না। আমাদের রাজ্যে প্রায় 38% গর্ভবতী হন আমাদের 18 বছরের নিচে যারা বালিকারা, তারা। এটা কিন্তু ভয়ানক একটা আমাদের জন্য, গোটা দেশের মধ্যে প্রথম সারিতে আমরা চলে এসেছি। এটা কি গভর্নমেন্ট তার সমাধান বার করতে পারবে? গভর্নমেন্ট মহকুমা শাসকের কাছে আসে, কখন ফোন আসে, বাচ্চার যখন অধিবাস বা বিয়ের আসনে বসলো তখন ফোন আসলো যে এরকম একটা বালিকা বিবাহ হচ্ছে 14 বছর বা 15 বছরে। সেখানে প্রশাসন গেল, সেদিন হয়তো বিয়েটা ভেঙে দিল বা তাদেরকে শেল্টার হোমে নিয়ে আসলো। কিন্তু এই বিয়েটা সেদিন হবে না, কিন্তু তার 1 সপ্তাহ পরে বা 10 দিন, 15 দিন, 20 দিন পরে আসাম অন্য কোনো প্রান্তে, ওয়েস্ট বেঙ্গলে গিয়ে সেই বিয়েটা সম্পন্ন হচ্ছে। এর কারণে কি হচ্ছে, আমাদের এই এখনই আমি একটা প্রোগ্রাম থেকে আসলাম, দেববাঙ্গদের প্রোগ্রাম। আমাদের রাজ্যে 70,000-এরও বেশি, ছোট্ট রাজ্য যেখানে 40 লাখ মানুষের বসবাস, এই 40 লাখ মানুষের বসবাসের রাজ্যে প্রায় 70,000 দেববাঙ্গ ছেলে মেয়ে ভাই বোন রয়েছে। এটা কি তার একটা এইটার একটা, আমি বলবো না এটা, আমি তো আর ডাক্তার নই, কিন্তু এটাও একটা রিজন যে এই ধরনের কম বয়সে
আজকে সরকারি ডাটা অনুযায়ী মানে 38% আমাদের এখানে গর্ভবতী হন 18 বছরের নিচে, যেটা মেডিকেল টার্ম বলে ঠিক নয়, যেটা এদের অপ্রাপ্ত বয়সে তারা গর্ভবতী হচ্ছে। সেটা কী করে সমাধান হবে? আমাদের এই সামাজিক সংস্থা যারা করি, আমরা যারা এনজিও বা অন্যান্য সংগঠন যারা করি, আমাদের সকলে মিলে তার জন্য কাজ করতে হবে। আমার পাশের বাড়ির মেয়েটা যেন 18 বছর আগে বিয়ে না হয়, আমার বোনটা যেন 18 বছর আগে বিয়ে না হয়, বা আমার বাড়ির কাজের মহিলার মেয়েটা যেন বিয়ে না হয়। তারা সরকার কার বাড়ি যাবে? এগুলো আমাদের করতে হবে কাজগুলো। আজ দেখুন বৃক্ষরোপণের কথা আসে। 1973-তে রাষ্ট্রসংঘে সিদ্ধান্ত নিয়েছে গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে। আমার কাছে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অঙ্গনওয়াড়ি রয়েছে, অঙ্গনওয়াড়ি সেন্টার, প্রতি বছরের ক্যালেন্ডার কার্যক্রম গাছ লাগাতে হবে। আপনারা সকলেই আগরতলা শহরে আমাদের মিউজিক কলেজের অধ্যাপক বসে আছেন, অভিজিৎদা বসে আছেন, অনেকেই আছেন। বলুন তো দেখি, উমাকান্ত স্কুল হোক, তুলসীবতী হোক, বা বিভিন্ন কলেজ স্কুলগুলো প্রতি বছরই তো ক্যালেন্ডার কার্যক্রমে গাছ লাগিয়ে থাকা হয়। তো গাছ লাগালে প্রতি বছর 10টা গাছ লাগালে আজ 50 বছর পার হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক, তাহলে কত গাছ হওয়ার কথা ছিল? কোনো বিল্ডিং করার জায়গা থাকতো না। আজ 10টা করে গাছ লাগলে উমাকান্তর মাঠে 500 গাছ হওয়ার কথা ছিল, 5টাও গাছ নেই। কারণ গাছ লাগানোর অনুষ্ঠান হয়েছে, গাছ বাঁচানোর অনুষ্ঠান হয়নি। গাছ বাঁচানোর জন্য সংকল্প নিতে হবে। আমাদের এই সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসতে হবে যে হ্যাঁ, আমরা গাছ বাঁচাবো, গাছ বাঁচানোর জন্য আমরা লড়াই করব। আমরা নেশা মুক্তির কথা বলি, আমরা শুধু সরকারের কাজে বন্দুক চালাতে চাই যে সরকার নেশা মুক্তির জন্য প্রশাসন, পুলিশ পাঠাবে। আমাদের দায়িত্ব নেই? আমাদের সামাজিক সংস্থাগুলোকে সংকল্প নিতে হবে যে আমরা কেউ নেশা করব না, আমাদের সংস্থার সদস্যরা নেশা করবে না, আমার পাশের বাড়ির কেউ নেশা করবে না। আজ রক্তদান অনুষ্ঠান, অদ্ভুত, খুব ভালো লাগে রক্তদান অনুষ্ঠান। আমরা দেখি যারা রক্তদান করেন তারা প্রতি বছর 2বার 3বার রক্তদান করছেন। আমাদের ছোট রাজ্য, 40 লাখ লোক, কত রক্ত চাই আমাদের এখানে? আমাদের হাজারো সংখ্যায় এনজিও রয়েছে, 1000-এর উপরে ছোট মার্কেট রয়েছে, ব্যবসায়ী সমিতি রয়েছে, এই ক্লাবগুলো দুর্গাপুজো করছে। সকলে মিলে যদি আমরা রক্তদান করি তাহলে ছোট ছোট রক্তদান বছরে একবার করলেই আমাদের সাফিসিয়েন্ট রক্ত হয়ে যাবে, রক্ত সংকট কোনোদিন আসবে না। কিন্তু আমরা কি করি? আমরা এনজিওর নাম করে 1টা 2টা অর্গানাইজেশন আছে যারা রক্ত প্রতিনিয়ত দিয়ে যায়, বাকিরা করেই না আমরা। এই ধরনের অসংখ্য সমস্যা যেগুলো আমাদের সামনে রয়েছে, আমরা সকলেই মিলে এই দুর্গাপুজো আসলে বিশাল বিশাল মাটির মূর্তি তৈরি করছি, মিনময়ী মায়ের পুজোর ব্রতী হচ্ছি। অথচ আমার কাছে এই 2-3 দিন আগেই আমার অফিসে একজন বনিদি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ওনারা এসেছেন, আমাকে বলছেন যে আমাকে এখানে আমাদের অনেকগুলো হোম রয়েছে, সেই হোমে ওনার জন্য একটা ব্যবস্থা করার জন্য। ভাবুন, আমরা এই মাটির মূর্তির পুজোয় তো প্রতিযোগিতা করছি যুবরা, আমরা সকলে মিলে সমাজের বিভিন্ন কাজের জন্য সংকল্প নিচ্ছি, কাজ করছি। অথচ যে মার ত্যাগ, তপস্যা, ভালোবাসায় এত কিছুর পর আমরা নিজেরা সমাজে প্রতিষ্ঠিত হই, তাদের জন্য বাড়িতে একটা রুম তৈরি করতে পারি না, তাদের জন্য সরকারকে বৃদ্ধাশ্রম তৈরি করতে হয়। আগরতলা শহরে আজ 3টা বৃদ্ধাশ্রম, আরও প্রত্যেক জেলাতে আমাদের বৃদ্ধাশ্রম তৈরি করতে হচ্ছে। আমার ওই বোন বলছিল, সেক্রেটারি এখানকার বলছিলেন যে আমরা শেল্টার হোম তৈরি করব। আমাদের সংকল্প হওয়া চাই যে একজন মাকেও যেন, একজন বোনকেও যেন, একজন দিদিকেও যেন শেল্টার হোমে না যেতে হয়। কেন শেল্টার হোমে যাবে তারা? আমরা কেন বৃদ্ধাশ্রম সরকার তৈরি করবে? কেন আমরা এনজিওরা বৃদ্ধাশ্রম তৈরি করব? আমরা এমনভাবে সমাজ নির্মাণ করতে চাই একজন মাকেও যেন বৃদ্ধাশ্রমে না যেতে হয়, একজন বাবাকেও যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। সেটা হবে আমাদের সমাজ। কাজ করবে, বৃদ্ধাশ্রম প্রতিনিয়ত তৈরি করে চলছে। আর আমার বাড়ির অভিভাবক যারা এত ত্যাগ তপস্যা আমাদেরকে মানুষ করছে, তারা বৃদ্ধাশ্রমের জন্য অ্যাপ্লিকেশন লাগাচ্ছেন। আমাদের সেখান থেকে সমাজকে বার করতে হবে। অনেক বক্তারা রয়েছেন, আলোচনা রাখবেন। আমি আমাদের সামাজিক সংগঠন যারা করি, আমাদের এই সমাজের যেগুলো কুপ্রথা বা আমাদের সমাজের বেধিগুলো, তার জন্য আমাদের সকলে মিলে কাজ করতে হবে। তবেই আমাদের একটা সুন্দর সমাজ আমরা তৈরি করতে পারবো। সকলে মিলে যে আমরা কল্পনা করি যে একটা সুন্দর সমাজ তৈরি হবে, এবং আমাদের যে স্বপ্নের যে বলছিলেন, আমাদের স্বপ্ন অনেকগুলো, আসলে এগুলো আমাদের স্বপ্ন হওয়া চাই। তবেই আমরা একটা সুন্দর ভারতের নাগরিক হিসাবে আমরা বাঁচতে পারবো। যাই হোক, সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন। ইংরেজি নতুন বছর সকলের ভালো কাটুক, ঈশ্বর সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশা নিয়েই এই কথাগুলো বলে আমি আমার আলোচনা সমাপ্তি করলাম। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.